এখন এই অবস্থায় আসলে ইলেকশন হবে না, ইলেকশন না হবে না, প্রেসারে আছে, ইলেকশন পিছাইতে হবে। এখন ইলেকশন পিছাইলে এই সরকারের দেওয়া হবে না, এই সরকারের সব চেঞ্জ করতে হবে, আওয়ামী লীগের দাবি আছে। তো সবকিছু মিলে আসলে একটা বিচ্ছিরি অবস্থায় আছে, যেটা বুঝতে হয়তো আমাদের আরো 5-7 দিন অপেক্ষা করতে হবে। আগামী 7টা পর্যন্ত টোটাল ক্লিয়ার হয়ে আসবে। আমেরিকা অলরেডি চুক্তি মুক্তি যা যা করার সব করছে বাংলাদেশের সাথে, কিন্তু তাদের এখন টেনশন সেটা হচ্ছে যে এই যে করলাম, আমাদের এই জিনিসগুলো থাকবে কিনা অদূর ভবিষ্যতে। অদূর ভবিষ্যতে যেই সরকারি ক্ষমতায় আসুক তারা সাস্টেন করতে পারবে কিনা। কেন আওয়ামী লীগের সাথে কথা বলে আমেরিকা না, সারা পৃথিবী জানে যে আওয়ামী লীগ যে কোনো মুহূর্তে দৌড়ানিটা দিবে। কবে কখন কোন মুহূর্তে দিবে কেউ জানে না, আওয়ামী লীগ দৌড়ানি দিবে। এখন হয়তো দিচ্ছে না, ইলেকশন হয়ে যাওয়ার পরে যেই সরকারি ক্ষমতায় আসবে আসুক দিবেই। আওয়ামী লীগের খেলা শুরু করবে। আর তখন আওয়ামী লীগের সাথে টিকে থাকতে পারবে কিনা। আপনার যদি অবরোধ, হরতাল, অবরোধ, জ্বালাও পোড়াও সেই 2024-এর জুলাই আগস্টের মতো শুরু হয়, তখন তারা যে চুক্তি করছে, তারা যে ইনভেস্ট গুলো করবে, এখন এগুলো থাকবে কিনা। এখন আপনি বলতে পারেন ভাই চুক্তি তো হয়ে গেছে, এখানে সমস্যা কি। তো এইটা বুঝার জন্য যারা দর্শক আছেন তাদেরও বলি, যেটা একটু বুঝা দেখেন। আপনারা সকলে ব্রাজিলকে চিনেন, ব্রাজিলের সাথে বন্দরের একটা চুক্তি হয়েছিল আমেরিকার, পোর্টের। তো ব্রাজিল সরকার এই চুক্তি যখন করছে, এই চুক্তি যদি বাতিল করতে হয়, তাহলে প্রচুর পরিমাণে, কত 500 মিলিয়ন সম্ভবত টাকা দিতে হবে। তখন এইটা নিয়ে প্রতিবাদ করছিল ব্রাজিলের সবচেয়ে বিরোধী দল তৎকালীন সময় লুলা, এখন বর্তমানে যে প্রেসিডেন্ট, তারা এটা নিয়ে প্রতিবাদ করছিল, কিন্তু তাদের প্রতিবাদ কেউ শুনে নাই। সুতরাং সরকার তো ওই সরকার দিয়ে টিয়ে গেছে। এরপরে যখন আসছে ইলেকশনের সব লুলা সরকার জিতে গেছে। এখন লুলা যখন জিতে গেছে, লুলা তো কইছে যে আমরা এই পোর্ট দিব না। তখন তারা কি করছে জানেন, যে পোর্টটা দিছে, পোর্টের ঠিক সামনে যে দরজা দিয়ে বাইরে বেন, ওই দরজার রাস্তা তো আর ভাড়া দেয় নাই আপনারে, রাস্তা তো আর চুক্তি দেয় নাই, এইখান থেকে ওইখানে যাবেন এইটা তো আর চুক্তি করে না। এরা করছে সব কাটা তারের বেড়া দিয়ে ফেলাইছে। মানে তুমি পোর্ট নিছো, পোর্টের ভিতরে দেখো, পোর্টের বাইরে আর আইও না। ঠিক যেখান দিয়ে জাহাজ ঢুকবে এইখানে যে অন্য দেশের জাহাজ না জাম করে দিছে, তুমি আইও না, তুমি তো পোর্ট নিছো, তুমি হেলিকপ্টার দিয়ে পোর্টে আও, হেলিকপ্টার থেকে পোর্টে যাও। এগুলা কইরা প্রায় আপনার 6 মাস প্রচুর দেন দরবার চলছে। শেষ পর্যন্ত আমেরিকান যে কোম্পানি পোর্ট নিছে, সেই কোম্পানি পোর্ট ছাইরা দিয়া যাইতে বাধ্য হয়েছে, কোনো নেগোসিয়েশন হয়নি। এখন এই যে আমেরিকাও ডরাইতে, সবকিছু ঠিক আছে, সেন্ট মার্টিনও ঠিক আছে, অমুক জায়গাও ঠিক আছে, বন্দরও দেওয়া হয়েছে 2-3টা, বন্দরের রাস্তা ঘাট অমুক তমুক যেগুলো সিটি কর্পোরেশন আন্ডার আছে, হে যায় কুয়া খুঁজা দিব। মনে আছে খালেদা জিয়ার বাড়ির সামনে 2টা ট্রাক, বালুর ট্রাক, ওইরকম 4টা বালুর ট্রাক খাড়া করে দিব, নষ্ট হয়ে গেছে, জীবন কি জীবন পড়ে গেছে, তুই পোর্ট ব্যবহার কর না, অসুবিধা নাই তো, ড্রেজিং করবো না আমি পোর্টের সামনে দিয়া ওই দরকার ইন্ডিয়া, চায়না, রাশিয়া এদের ভাড়া দেবো, যে যুদ্ধ যাওয়া যায় না খাড়া করে, কিছু করার আছে, করার নাই। সব চিন্তা করেই এখন ফোন। তার উপরে হচ্ছে যে এরা জানে যে আওয়ামী লীগের যেহেতু বাইরে রেখে নির্বাচন হইতেছে, এই নির্বাচন যদি বাইরে রেখে হয়, আওয়ামী লীগ ওই যে বললাম কিছু না কিছু ঘটবে, কখনো না কখনো কিছু করতে পারে। সবকিছু মিলে এরা যেমন আওয়ামী লীগের সাথে, তেমন জামাতের সাথে, তেমন আপনার তারেক জিয়ার সাথে কথা হইতেছে যে আমাদের ব্যবসা বাণিজ্য ঠিক থাকবে কিনা। ওদের কথা হচ্ছে ওদের ব্যবসা বাণিজ্য। এখন আরেকটা জিনিস মনে করে 2024-এ এই যে বঙ্গোপসাগরের যে ব্লক, 12টা ব্লক, খনিজ গ্যাস এবং তেল উত্তোলনের যে ব্লক বলা হয়েছিল, যখন যে আমরা এই শেখ হাসিনা যখন যে সমুদ্র সীমা বিজয় করছে, যে ওখানে এই ব্লকগুলো তোলার জন্য ইজারা দেওয়া হবে, তখন বলা হয়েছে যে ওপেন টেন্ডার বিড। তো এটা এক পর্যায়ে কতই দিতে ওপেন টেন্ডার বিড ঠিক বন্ধ হয়ে গেছে। 2024-এর ইলেকশনের আগে আমেরিকা কিন্তু খুব দৌড়ঝাঁপ করছে যে এটা আমেরিকারে দেওয়া হোক। শেখ হাসিনা তখন দিব করে শুধুমাত্র ঘুরতেছিল, কোনো কথা বলতেছিল না। যেই না 2024-এ ইলেকশন হইল, ইলেকশন 3 মাস পরে ঠিক মার্চ মাসে সর্বপ্রথম পত্রিকার, ইন্টারন্যাশনাল পত্রিকাতে বিরাট বিজ্ঞপ্তি যে তেল গ্যাস খনিজ উত্তোলনের জন্য ওপেন টেন্ডার করছে। এইটা কিন্তু আমেরিকার মাথায় লাগছে। তৎকালীন সময় শেখ হাসিনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে ওপেন টেন্ডারটা যে করলেন, এটা তো আমেরিকা চাইছিল, তখন উনি বলছিল যে আমেরিকারও তো ওপেন
বা যারে দিলে আমার দেশের সবচেয়ে বেশি লাভ তারে দিব আমি এগুলা। এরপরে ধরেন আমেরিকা এই যে অস্ত্র কিনা চুক্তি করাইতে চাইছিল, এই অস্ত্র কিনবো না, তার কারণ হচ্ছে আপনার সে অস্ত্র, আপনার কাছ থেকে অস্ত্র কিনার চেয়ে আমি বাইরে থেকে কিনা ভালো। যেমন যে TB2 ড্রোন কিনছিল ওই সময় 6টা টার্কি থেকে, আমেরিকা বেচতেছে কিনে নেয়, টার্কি থেকে কিনছে। রাশিয়া থেকে সেনাবাহিনীর অস্ত্র কিনছে, ইন্ডিয়া থেকেও কিনছে, ট্যাঙ্ক ম্যাঙ্ক কি কি কিনছে, চায়না থেকে সাবমেরিন কিনছে। এগুলো কিন্তু সব কিন্তু আমেরিকা বেচতে চাইছিল, আমেরিকা থেকে নেয় নাই। তৎকালীন সময়ে দেখা গেছিল যে যদি আমেরিকা থেকে কিনতো, যেই অস্ত্র কিনতে $4 বিলিয়ন যায় সেই অস্ত্রের চেয়ে বেশি যায়। যেমন এখন এই যে বিমান কিনবে, অস্ত্র কিনবে বলে একটা চুক্তি হইতেছে, $10 বিলিয়ন দিতে হবে এই আগামী। রাশেদ হায়দার ভাই, একটু বলি, আমেরিকার অস্ত্র যদি কিনে তাহলে বাংলাদেশের সামরিক অনেক তথ্য আমেরিকাকে দিতে হয়, এবং কোথায় থাকবে, কিভাবে থাকবে, আর কোন কোন দেশে পরিমাণ অস্ত্র আছে, কোথায় থাকবে না, আমেরিকার অস্ত্র ওদেরকে দিতে হয়। না না না, আপনার ওই জায়গাটা আপনার ভুল আছে। আমেরিকার অস্ত্র কোথায় থাকবে না, আমেরিকার সাথে অস্ত্র কিনলে যে এছাড়া বাকি আর কোন কোন দেশ থেকে অস্ত্র কিনছে সেটা লিস্ট দিতে হবে। ওই সমস্ত অস্ত্রগুলা কোন কোন জায়গায় আছে এইটা দিতে হবে, মানে টোটাল আপনার সব ওপেন করে দিতে হবে, তাদের থেকে অস্ত্র কিনবেন। তো ভাই এটা তো আমার দেশের জাতীয় নিরাপত্তা টোটালটাই জলাঞ্জলি দিতে হয়, যে আপনি সব জানলেন। এখন যেমন দেখেন যে ইরানে যে বোমা হামলা করছে না আমেরিকা কয়দিন আগে, বোমা হামলা করার পরও বলতেছে যে এখন আমেরিকান গবেষণা সংস্থা বলতেছে যে ইরানের 10% পারমাণবিক স্থাপনা ধ্বংস করতে পারে না। তার মানে আমেরিকারা জানেই না কোথায় কি রাখছে ইরান তো কারো কয় না। তখন আমি যদি কই যে আমার ওখানে ওখানে অস্ত্র আছে, আপনি আপনার পয়সা দিয়ে, এই যে জুলাই আগস্ট যেভাবে ঘটাইছেন, আপনার সেম ওইভাবে পয়সা দিয়া ওই অস্ত্রগারগুলোই আপনারা বিস্ফোরণ ঘটাই দিবেন, কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ডলারের অস্ত্র নষ্ট হবে। কারণ আপনি যত নষ্ট করবেন আমি তত কিনবো। আমার সাবমেরিন কোথায় রাখবেন এটা আপনার বইলা দিতে হবে, আপনি ঠিক ওইখানে যাইয়া ওখানে অঘটন ঘটাই দিবেন, আমেরিকা যেটা ঘটায় সারা বিশ্বে। তো এগুলার কারণে, এই যে সমস্ত কিছু কারণে শেখ হাসিনা তখন রাজি হয় না, আর রাজি হয় না এটাই হয়ে গেছে শেখ হাসিনার কাল। কারণ শেখ হাসিনা বলছে আমি অস্ত্র কিনা, যুদ্ধ বিমান কিনারছে, আমার দরকার চাউল, আমার দরকার ক্যাশ টাকা, আমার দরকার কাপড় চোপড়, আবাসন। যার কারণে যে হাজার হাজার মানুষকে আবাসন করে দিছে, পাবলিকের বৃদ্ধ ভাতা, বয়স্ক ভাতা, ওই গর্ভবতী ভাতা, ডিজেবল ভাতা, 8-10 রকমের ভাতা চালু করছে। মেয়েরা স্কলারশিপ পেয়ে ডিগ্রি পর্যন্ত পড়ালেখা করে। কারিগরি শিক্ষা মেয়েদেরকে দিছে যে কারিগরি শিক্ষায় শিক্ষিত আপনাদেরকে প্রতি 3 মাস অন্তর 4,500 করে টাকা দিতে হবে। তো এগুলো করতে কি দিছে, কারো তো বাপের জায়গা জমি বেচে দেয়, দেশের টাকা, ট্যাক্সের টাকা মানব উন্নয়নে খরচ করছে। এগুলো ছিল আওয়ামী লীগের কাল, যার কারণে শেখ হাসিনাকে বা আওয়ামী লীগের পতন করাইছে। তো এখন এরা চাইতেছে যে ইলেকশন হবে কি না হবে সেটা হচ্ছে বড় কথা। এরা কথা হচ্ছে ভাই আপনারা যেই আসেন, আপনারা প্লিজ আমাদের স্বার্থ রক্ষা হয় কিনা। যার কারণে জামাত, যার কারণে তারেক, যার কারণে শেখ হাসিনা। এর ভিতরে আবার কাহিনী আছে। জামাত একটা বড় দল, একদমও ছোট না, বাম সংগঠনের মতো না, জামাতও বড়, ওদেরও হাত রাখতে কথা বলতে হয়। কিন্তু জামাতরে নিয়েও তাদের টেনশন আছে। জামাতরি নিয়ে তাদের টেনশনটা কি, যে জামাত তো মৌলবাদী শক্তি, আমেরিকা যত যায় কিছু করে মৌলবাদী শক্তি, এটা দেখলে তাদের একটা ভয় আছে, মৌলবাদ আছে এটা তো ভয়। এখন অনেকে বলতাম যে ভাই আমেরিকা তো পাকিস্তান মৌলবাদী শক্তি, পাকিস্তানের সাথে ভালো সম্পর্ক আছে। না, পাকিস্তানের সাথে সম্পর্ক আছে, পাকিস্তানের এয়ার স্পেস ব্যবহার করে যদি ইরানে মারতে পারে, পাকিস্তানের বর্ডারে বইয়া যদি ইরানের উপর চোখ রাখতে পারে, এই জন্য পাকিস্তানের সাথে ওদের সম্পর্ক, নাহলে পাকিস্তানের সাথে ওদের সম্পর্ক নাই। এরা পারলে পাকিস্তানে খাইয়ে দিবে যে কোনো মুহূর্তে। এখন আছে ইসরায়েল আবার পাকিস্তানের পছন্দ করে না, সুতরাং পাকিস্তানে যেহেতু পছন্দ ইউরোপ আমেরিকা করে না, সেহেতু বাংলাদেশ জামাতরাও পছন্দ করে না, কারণ এটাও যে মৌলবাদী এটা সবাই জানে এবং এটা ওয়েল নোন। এর ভিতরে তারেক জিয়া কতদিন সাস্টেন করবে, কারণ হচ্ছে যে গত পরশু 12 তারিখে আবার আপনার ইয়ের সাথে কথা বলছিল, কি বলে আপনার আমাদের এই যে ইউনুস সাহেবের কাছে আসছিল আমেরিকার 2জন বিশেষ কূটনীতিক, ওনারা আইসা ইউনুস সাহেবের সাথে কথা বলে গেছে এবং ইউনুস সাহেবের সাথে কথা বলে বুঝাই গেছে যে মানে কোথায় কি হচ্ছে না হচ্ছে এগুলো সব। ঘটনা হচ্ছে ভাই ইলেকশন 12 তারিখে হবে না, কিন্তু ইলেকশন যদি না হয় তাহলে ইলেকশনে কি হবে,
আবার একটা জিনিস দেখেন, ইলেকশন যে হবে না বলতে অনেকে বলতে ভাই আপনি কেমনে বললেন। আমার কথা হচ্ছে দেখেন, এই দুইজন এসে ডাক্তার ইউনূসের সাথে কথা বলে গেছে। ইলেকশন হবে না কেন বলতেছি, গতকালকে আমাদের এনএসএ মানে খলিলুর রহমানকে বিমান বাহিনীর বোর্ড অফ ডিরেক্টরে নিয়ে গেছে, বাংলাদেশ বিমানের। ভাই একজন উপদেষ্টা মানে হচ্ছে মন্ত্রী সমপদ মর্যাদার এবং ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, বাংলাদেশে আগে ছিল না এখন আছে, উনি কিন্তু সরাসরি প্রধান উপদেষ্টার পরবর্তী পোস্ট ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার। ওনাকে বিমান বাংলাদেশ বোর্ডের ডিরেক্টর কেন করা হইল? বিমান বাংলাদেশ বোর্ডের ডিরেক্টর তো ভাই এমপিরও দেয় না, এমপির নিচের লোকেরে দেয়। এটা তো মন্ত্রী, তুমি কেন এখানে যাবো? তুমি তো চেয়ারম্যান হওয়ার যোগ্যতা, তোমার পজিশন তো চেয়ারম্যানের উপরে, তোমার কেন ডিরেক্টর বানাবে? এরপরে দেখেন আবার আনছে কারে, এবার নির্বাচন কমিশনের সচিব যে এতদিন ছিল সচিবের দায়িত্ব পালন করছে, ওনাকেও ট্রান্সফার করে বোর্ড অফ ডিরেক্টর আনছে বিমানের। এখন আপনার একটা কথা কই, ধরেন আমি এই মুহূর্তে আপনারা এখান থেকে তুলে নিয়ে গেলাম, চলেন মাসুদ সাহেব আপনাকে বিয়া করাই দিলাম, আপনি তো বিয়া করে ফেলাইলেন, মাইয়াটাও ধরে এনে বিয়া করাই দিলাম, এখন বিয়া করে দিয়ে আপনাদের তালা মাইরা দিলাম যে এখন বাসর করতে হবে। আপনাদের মিনিমাম 4 ঘন্টা লাগবে যে বাসর কেমনে করুন, কেমনে বিয়ে হইলো, না মাইয়া আপনারা টলারেট করতেছে না আপনি মাইয়ারা টলারেট করতে পারতেছেন। এই বুঝাপড়া করতে করতে হয়তো দেখা যাবে যে সেই রাত বাদ গেছেই গা। তো এখন এই যে আপনার নির্বাচন কমিশনের একজনের আনলেন, হে বেটা এই জিনিস বুঝবো কেমনে? আবার নির্বাচন কমিশনের নতুন সচিব নিচ্ছেন, হে বেটা তো নিজেই বুঝবো না এখনো, হে কি বুঝবো নির্বাচনটা কেমনে করবো? তো একজন অভিজ্ঞ যে 6 মাস অভিজ্ঞতা ছিল তারে নিয়ে দিলেন কই বাংলাদেশ বিমানে, এনএসএ দিলেন ওখানে কেন ভাই? কারণ হচ্ছে যে ওই যে বিমান, যুদ্ধ বিমান কিনবেন, বাংলাদেশ বিমান আমেরিকার সাথে চুক্তি করেছেন, বিমান বন্দরের ওই যে জায়গা পড়াইছিল মনে আছে, যে জায়গাটা যে কি বলে এটারে আপনার এই লাগেজ এরিয়া যেটা কার্গো ভিলেজ, কার্গো ভিলেজ যেটা পড়াইছিল, জি ওই কার্গো ভিলেজ এখন তো চলে যাচ্ছে বাহিরে, আর বাহিরে নিচ্ছে সেটা ওই আকিজ গ্রুপের চেয়ারম্যান ওই উপদেষ্টা যিনি এখন বিমানেরও আপনার চেয়ারম্যান, ওনারা নিয়ে যাচ্ছে। তো এগুলো সব নিয়ে গেলে একটা হইচই বাইজা যাবে, এগুলো সব করতেছে, তার মানে হচ্ছে যে নির্বাচন হবে না। আর আমেরিকা ভয় পেয়েছে যদি নির্বাচন না হয় তাহলে এই ইন্টারিম কয়দিন থাকবে, আবার কি কি গন্ডগোল আসতেছে, এই টোটাল কারণ। এবং আওয়ামী লীগকে নির্বাচনে আনতেই হবে, আর যদি এখন হেন তেন কোন একটা নির্বাচন করেন তাহলে তার আগে আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা আছে এটা এই সরকার তুলে দিয়ে যাইতে হবে। কোন সরকার? ইন্টারিম, এই সরকার তুলে দিয়ে যাইতে হবে, ওইটাতে আবার বাকিরা যাতে হাউকাউ না করে। আপনারা নির্বাচন করবেন, যদি কইরা ফেলান আপনারা আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলবেন, আর যদি না হয় তাহলে সবাই মিলে একটা নির্বাচন করবেন, প্রয়োজন নির্বাচন আরো 3 মাস যাবেন। মূল কাহিনী হচ্ছে যে এগুলা যোগাযোগ, তারেকের সাথে যোগাযোগটা এটা কাকতালীয় না। আপনার 4 দিনের ভিতরে ইউনূস সাহেবের সাথে আমেরিকা দেখা করে, শেখ হাসিনার সাথে আমেরিকা কথা বলে, তারেক ইউনূসের সাথে দেখা করে, তারেকের সাথে আমেরিকা কথা বলে, তারপর আবার কি বলে এটা আপনার জামাত নেতাদের সাথে আমেরিকা কথা বলে, সব যোগসূত্র এক। সেটা হচ্ছে যে উইদাউট আওয়ামী লীগ তোমরা যে ইলেকশন করতে চাইতেছো এইটা তোমরা সাস্টেন করতে পারবা কিনা আগে বলো। 12 তারিখে তোমরা যে ইলেকশন করতেছো উইদাউট আওয়ামী লীগ, তাহলে কি রাশেদ হায়দার ভাই এই ডক্টর খলিলুর রহমানকে যে যুক্তরাষ্ট্র যে ডেকে নিয়ে গেল, ডেকে নেওয়ার কথাই শুনেছি আমরা, সেটাও কি নির্বাচন প্রসঙ্গে? দেখেন এই ডাক্তার খলিলকে এর আগে ইন্ডিয়াতে ডেকে নিয়ে গেছে, সেখানে যখন বৈঠক, এটা পেপার পত্রিকা, সেই বৈঠকে সরাসরি দাওয়াত না ছাড়াও আমেরিকান এম্বাসির লোকজন উপস্থিত হয়ে কথা বলছে। সেইখান থেকে বেচারা আসার পরপরই তাকে আবার কাতারে নিয়ে যাওয়া হয়েছে, দোহার বৈঠক শেষ করে আসার পরপর তাকে আবার আমেরিকায় ডাকানো হয়েছে। সেইটা শেষ করে সে দেশে আসার পরে আবার সম্ভবত একবার মনে হয় ইন্ডিয়া গেছিল না কি কোথায়, এরপরে তাকে আবার ডাইকা নেওয়া হয়েছে, ডাইকা নিয়ে তাকে আবার সেখানে কথা বলানো হয়েছে। তার কাছে সমস্ত রিপোর্ট নিউজ দেওয়ার পরও সে হয়তো আমার মনে হয় যে তার উপরে ফেইথ রাখতে পারে নাই আমেরিকা, যে না এই ব্যাটারে দিয়ে মনে কাজ হবে না। এরপরে তারা এবার সরাসরি ফোন আলাপ শুরু করছে, সরাসরি যে এই
আর ডোনাল্ড ট্রাম্প হচ্ছে যে একদম পুরো একটা পাগল, ফুল পাগল। মানে আপনি একটা জিনিস একটু বললে হয়তো বুঝবেন। আমরা গতকালকে পর্যন্ত কি জানতাম যে ইরানে যে কোনো মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প হামলা করবে, এই কথা হইতে যেই না ইরান মাইরা ধৈরা সব লাশ বানাইয়া ক্ষমতায় রয়ে গেল খোমেনি, এখন কইতেছে ইরানরে আরেকটা চান্স দেওয়া যাইতে পারে। আজকের কথা 1 ঘন্টা আগে যে ডোনাল্ড ট্রাম্প বলতে আরেকটা চান্স দিতে পারে, তার মানে কি জানেন, ও বুঝা গেছে যে ইরান অঘটন ঘটাইবে। কিন্তু তার আগে ওই যে কাতার, কুয়েত, সৌদি থেকে ওদের পুরো বেস উঠে নিয়ে গেছে। এখন ভয় পাইছে যে ভাই রে ভাই, ইরান তো মনে হয় 10,000 কিলোমিটারের মিসাইল তৈরি করছে যেটা আমেরিকাতে যায় আঘাত আনতে পারে। এ হচ্ছে আমেরিকার ভয়। ওই যে বললাম আমেরিকার সব জায়গায় ব্যবসা, তাদের ব্যবসা টিকানোর জন্য, ব্যবসা যাতে ভালো থাকে, দাদাগিরি যাতে ভালোভাবে চলে, এই জন্য। আপনার একটা জিনিস মনে আছে কিনা আমি জানি না, হয়তো মনে থাকতে পারে মাসুদ ভাই, রফিক ভাই আপনারা বলতে পারবেন। 96 সালের কথা মনে আছে, আওয়ামী লীগ সরকার যখন প্রথমবার ক্ষমতায় আসে, তখন বিভিন্ন ভিসা নিয়ে গন্ডগোল হয়েছে। তখন শেখ হাসিনা কিন্তু একটা ডিক্লার দিচ্ছে যে আমেরিকান কোন লোক উইদাউট ভিসা আমার দেশে ঢুকতে পারবে না। তার মানে হচ্ছে যে ওই যে আইসা মাত্র যে ভিসা নিয়ে আনে, পোর্টেন্টি ভিসা, এটা বন্ধ করে দিয়েছিল আমেরিকানদের জন্য। তখন কিন্তু অনেকেই চিল্লাইছে, অনেকেই বাহাবা দিছে, আবার অনেকে গালাগালি করছে। সেইটা আমেরিকা ভুলে নাই, যার কারণে 2001-এর ইলেকশনে আওয়ামী লীগ হারলো। এখনো আওয়ামী লীগের নিয়ে এদের একটা ভয় আছে যে আওয়ামী লীগের কতদিন, হয়তো 1-2 বছর ঠেকাইছি, আর না হয় 2 বছর ঠেকাই দেওয়া যাবে। কিন্তু আওয়ামী লীগ এসে যদি ঘুরে দাঁড়ায়, এই যে মিলিয়ন বিলিয়ন ডলার, এবার সবটা আওয়ামী লীগ সাইজ করে দিবে আমেরিকারে। এবং আওয়ামী লীগ যদি এইবার আইসা যদি আমেরিকার সাইজ করে, আমেরিকার কোথাও যাওয়ার জাস্তানে দেখেন আমেরিকা যাবে কোথায়। ইন্ডিয়া তো তার ভূমি দিবে না বা তার নদীও দিবে না, কারণ ইন্ডিয়া নিজেই শক্তিশালী একটা দেশ। চায়না তো পাবে না, রাশিয়া জায়গায় দিবে না। তো চায়না, রাশিয়া, ইন্ডিয়া 3 শক্তিরে ঠেকাইতে হলে তার বাংলাদেশের দরকার, আর বাংলাদেশে স্টেবল গভর্নমেন্ট দরকার। এবং এও ভালো করে জানে যে আওয়ামী লীগ ছাড়া স্টেবল গভর্নমেন্ট কেউ দিতে পারবে না। তার কারণ হচ্ছে সাধারণ পাবলিক কি বলে। আপনি আজ থেকে 3 মাস আগেও কি কল্পনা করছিলেন যে সাধারণ পাবলিক সরাসরি রাস্তায় দাঁড়াইয়া ছাত্রদের বলতে পারে যে তোদের উপর আল্লাহর গজব পড়বে, তোদের বাপ মা পাপ করছিল, সেই পাপের ফল তোরা? এইসব কথা বলছিল কখনো? আজকে 2-3 মাস ধরে এবং গত 1 সপ্তাহ ধরে যে আন্দোলন, এই আন্দোলনের যে ভিডিওগুলো ভাইরাল, প্রচন্ড ভাবে ভাইরাল হইতেছে ফেসবুকে, এগুলো হচ্ছে ছাত্রদের গালাগালি করতেছে এবং বলতেছে যেখানে বাধা সেইখানে পিটমু, ছাত্রদের জুতা দিয়ে পিটবে অল্প কয়েকদিনের ভিতরে। এবং আপনি একটা জিনিস দেখেন, এই ফেসবুক কার? এই ফেসবুকে আমেরিকার। এই জিনিসগুলো কিন্তু ভাইরাল করতেছে খুব জোরে এখন, যে ছাত্রদের আকাম খুব বেশি ভাইরাল করতেছে, এটা আমেরিকা। এটা আপনার বুঝতে হবে। জানো যে একজন নোবেল পায়া, নোবেল কারে, নোবেল দিয়া কারে দিয়া কোন দেশ খাবে, এইটা যেমন ভাইরাল করে আমেরিকা, আপনার মাথায় আমার মাথায় বসাই দেয়। এর আগে একটা শোতে বলছিলাম যে আমরা মনে করি যে আমরা আনছি ইউনুসকে, জানেন না, আমরা আনিনি ইউনুসকে। ইউনুসকে নোবেল দিছে আমেরিকার প্ররোচনায়, ইউনুসকে বিভিন্ন দেশের ইউনিভার্সিটিতে বক্তৃতা দেওয়া হয়েছে আমেরিকা। ইউনুসের এমন একটা ফটোগ্রাফি তৈরি করছে যে হ্যাঁ এই জিনিসটা। আপনি একটা জিনিস দেখেন, আমি এক্সাম্পল একটা দেখাই, যেন এই টিস্যু পেপারটা, আপনি একটা টিস্যু পেপারের ছবি কখনো ফেসবুকে দেখেন, এরপরে দেখবেন যে 1 সপ্তাহ ধরে এই টিস্যু পেপার, বিভিন্ন কোম্পানির টিস্যু পেপার আসে, আবার দেখবেন যে একটা কোম্পানির টিস্যু পেপার খুব বেশি আসে। মানে আপনারা কি নানোর যে আপনার মাইন্ডে ঢুকে দিছে যে এই জিনিসটা ভালো, কারণ আপনি এটা দেখছিলেন 1 মিনিট। সেম এখন যে স্টুডেন্ট, ছাত্ররা, তোমরা কি কি আকাম করছো, পাবলিক কি বলে, রিক্সাওয়ালা কি বলে, সাধারণ পাবলিক কি বলে, এগুলা ফেসবুকে ধরেন একজনে দিছে, ওই জিনিস আপনার কাছে সারাদিন আসতে ঘুরে ঘুরে, কোনো উপায় নাই, আপনার দেখাইতেই থাকবে। এইটাও করতেছে কিন্তু আমেরিকা। তার মানে হচ্ছে বুঝাই দিচ্ছে যে আপনাদের দ্বারা কাজ হবে না। সুতরাং এগুলা দিয়েই যে ছাত্ররা এখন প্রেসারে পড়বে, আর কয়দিন, বেশি দিন না, 2-4 দিনের ভিতরে। এবং এই যে আপনার নির্বাচন, এই নির্বাচন বারবার বলতেছে হবে না, হবে না, হবে না। 2001-11-এর সময় মনে আছে 10 দিন আগে নির্বাচন বাতিল হয়েছে। আমেরিকা না, সারা পৃথিবীর দরকার এখন স্টেবল গভর্নমেন্ট বাংলাদেশে, সর্বপ্রথম সত্য। আর স্টেবল গভর্নমেন্ট করতে হলে সবাইকে নিয়ে নির্বাচন করতে হবে, একটা দলকে বাইরে রেখে পারবা না। কারণ হচ্ছে যে আওয়ামী লীগের আগে সবাই বলে, ঠিক আছে আমিও মাইনা নিলাম যে 3টা নির্বাচন আওয়ামী লীগ একক করছে না, কিন্তু মানি না একক করছে, আপনারা কেউ আসেন নাই। এইভাবে আওয়ামী লীগ তো কারো ব্যান করে নির্বাচন করে নাই।
আওয়ামী লীগ কাউকে ব্যান করে নির্বাচন করে নাই, কিন্তু এইখানে ব্যান করে নির্বাচন হয়েছে। এইটা বুঝে যে আওয়ামী লীগের হাতে এখনো 40% দেশের লোক, 40% লোক আছে যারা আওয়ামী লীগকে চায়, আওয়ামী লীগের বোনাফাইড ভোটার। এবং এই মুহূর্তে গত 17 মাসে যত আকাম হয়েছে তার ভিতরে আরো 50% না হোক অত 10-15% লোক হইল আওয়ামী লীগে চাইতেছে। এখন গ্যাস সিলিন্ডারের দাম ধরেন আপনি একটা জিনিস, এই যে 4000 টাকা গ্যাস সিলিন্ডার, এখন কি করবেন যে আওয়ামী লীগ আলারা গ্যাস সিলিন্ডার সব কিনা নিয়া নিজের ঘরে নিয়া ওই উপরে প্যারাগ মাইরা মেরা গ্যাস সব বাইর করে দিতেছে, আমরা গ্যাস পাই না। এটা বুঝাবেন এখন না। গ্যাস সিলিন্ডারটা এরাই করছে, ওই যে আপনার ইয়ের কি বলে ডোনাল্ড, আমাদের বাংলাদেশে আছে পিটার হাসের কোম্পানির সাথে গ্যাস এলএনজি চুক্তি হয়েছে। এলএনজি চুক্তি হয়েছে, মার্কেটে এখন যে রেটে গ্যাস আছে আমাদের তার চেয়ে বেশি দামে কিনবে সরকার। রাশেদ হায়দার ভাই একটু বলি, এর মধ্যে দেখলাম একটা নিউজ, বঙ্গোপসাগরে এলপিজি বাহী দুটি জাহাজ উধাও হয়ে গেছে, এরকম একটা খবর আসছে। এটা একটা জাহাজ উধাও হয়েছে সেটাও গত সপ্তাহে, এবং একটা জাহাজ আগুন লেগে গেছে। এগুলা যখন দাম বাড়তেছে, যখন 2500 টাকা 3000 টাকা হয়েছে ওই সময় যে এই কথাটাই আসছে আপনার। কারণ হচ্ছে দেখেন, আমরা এলপিজি পাই, এক্সাম্পল ধরলাম যে আমরা এলপিজি পাই ধরেন 1250 টাকায় কিনি একটা সিলিন্ডার। এই সিলিন্ডার পুরানো, মানে এই গ্যাসটা কিনা পুরানো পর্যন্ত সরকারের খরচ হয় ধরেন 1000 টাকা। তারপরে ওদের সরকার তো করে না ভাই, না এটা কোম্পানি করে। সরকার কিনে বাইরে থেকে 800 টাকায়, কোম্পানির কাছে বেচে 900 টাকায়, কোম্পানি 100 টাকা দিয়ে রিফিল করে, কোম্পানি বেচছে, তো এটা 1200 টাকা 1250 টাকা। এখন সরকার এই এলএনজি কিনতেছে, এক সিলিন্ডারের এলএনজি কিনতেছে 1500 টাকা দিয়া। এরা ওপেন মার্কেট থেকে আর কিনতে পারবে না, কাতার কুয়েত থেকে কিনতে পারবে না, কিনতে হবে সব ডোনাল্ড ওই যে পিটার হাসের কোম্পানি থেকে। তা 1500 টাকা বা 2000 টাকায় গ্যাস কিনা আপনারা তো 1250 টাকায় দিবে না। গ্যাসের দাম বাড়ানোর জন্য এই ঘটনা, এবং গ্যাসের এই ক্রাইসিস কইরা ওই গ্যাস কোম্পানিগুলা যারা এই সরকারকে আনার জন্য তৎকালীন সময়ে টাকা ঢালছিল তাদের প্রফিটটা দিতে হবে। এখন আপনারা বলতে পারেন যে ভাই এরা কেমনে টাকা দিছে, ওই যে আমরা সবাই বলি ডিপ স্টেটের টাকা, ডিপ স্টেটের টাকা। তো এখন এই টাকা কেমনে দেয় একটু বুঝেন। আমেরিকান নির্বাচনে সরাসরি জনপ্রতিনিধিরা বলে আমাদের টাকা দেন, আমরা টাকা পাইয়া যদি জিতি তাইলে একটা হবে, এটা আমেরিকাতে বৈধ। ডোনাল্ড ট্রাম্প এইবার ইলেকশনের আগে বলছিল যে আমাকে টাকা দাও, আমি জিততে তোমাদেরকে রিফান্ড দিব। তো রিফান্ড কি ওনার বাপের জমি বেচে এনে দিবেন না? আপনার আমেরিকার সমস্ত তেল কোম্পানিগুলো ডোনাল্ড ট্রাম্পকে ব্যাপক হারে টাকা দিল, সেই টাকায় সে জিতে আসলো। জিতে আসার পর তাদেরকে রিটার্ন দিতে হবে না? রিটার্ন দিতে হলে কি করতে হবে? তেল কোম্পানি তো তেলের দরকার। এই যে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট তুলে নিয়ে গেল, কিন্তু সেই রিটার্ন তুলে আনলো, এবং ডোনাল্ড ট্রাম্প বইলা দিল যে তেল কোম্পানি, আমেরিকান তেল কোম্পানি ওখান থেকে তেল তুলে বেচবে। তার মানে তেল আমার হাতে আছে, আমি বেচবো। লাভ হইলো কার? তেল কোম্পানির। ঠিক আছে, গ্যাস কোম্পানি, বাংলাদেশের যত বড় বড় কোম্পানি আছে এরা সবাই ইনভেস্টের টাকা দিছে, সরকার হটাও। তাদের সাথে তৎকালীন সময়ে ডিপ স্টেটের চুক্তি যে তোমরা হটাইলে তোমাদেরকে এক এক সময় এক একটা দিয়ে তোমাদেরকে করে দিব। আপনার একটা কথা মনে আছে? এই মুহূর্তে আপনি বাংলাদেশে আছেন বা রবিক ভাই আপনারা দেশে আছেন, আপনারা বলতে পারবেন আজ থেকে মানে আপনার গত 24 জানুয়ারি একদম জুন জুলাই পর্যন্ত 5 লিটারের যে সয়াবিন তেলটা আছে, প্রমিনেন্ট সয়াবিন তেল যেটা, সেটা ছিল আপনার 830 থেকে 850 ভেতরে। একমাত্র সম্ভবত রূপচান্দার দাম ছিল 1100 টাকা, রূপচান্দা সয়াবিনের 1100 টাকা, ওটা মোস্ট হাইয়েস্ট। বাকি কোম্পানিগুলো 830 থেকে 850 ভেতরে ছিল। এই মুহূর্তে 5 লিটার তেলের দাম কত বাংলাদেশে? কেউ কি বলতে পারেন? এবং দেখেন, সরি রফিক ভাই শোনা যাচ্ছে না। আমি কিনি না, তবে আমি ওই দিন 1 লিটার তেল কিনছিলাম আপনার 200 টাকা দিয়ে। তা 200 টাকা যদি হয়, তা 5 লিটার যদি হয়, তাহলে আপনি ধরেন 1000 টাকা, ওই হিসাবে 50 টাকা কম হইতে পারে। 950 টাকা কম, 950 850 থেকে 950, 100 টাকা বাড়ছে। এর ভিতরে একটা জিনিস দেখছেন যে কিছুদিন আগে তেল কোম্পানি কারোর সাথে কথা না বললা
প্রতি লিটার তেল 10 টাকা করে বাড়াই দিছিল, এবং এটা নিয়ে যখন সমালোচনা হয়েছিল তখন তেল কোম্পানি একজন বলছে, কে আমাদের কি বলবে, যারা বলবে তাদের সাথে আমাদের কথা হয়ে গেছে, তার মানে তাদের সাথে লেনদেন হয়ে গেছে। এখন এই যে এক্সাম্পল দিচ্ছে এগুলা, যে এই যে ধরেন সোয়াবিন তেল কোম্পানি, ওনারা তেলের দাম বাড়াইলো, তেলের দাম কোনো কথাবার্তা ছাড়া, কারণ হচ্ছে যে ওনারা এই তেলের দাম যা বাড়ায় আপনার আমার থেকে নিতেছে, এই টাকা তো ওনারা আগে ইনভেস্ট করছে সরকার ফালানোর জন্য। গ্যাস কোম্পানিগুলাই বসুন্ধরা বলেন, অমুক বলেন, তো এরা আগে ইনভেস্ট করছে। বিভিন্ন বড় বড় কোম্পানি, ওষুধ কোম্পানি আগে ইনভেস্ট করছে। এখন আপনারা অনেকে এইবার আমারে গাইল দিতে পারেন, এখন এটা সত্য কথা বলি আপনারে, আমরা এই যে বঙ্গু যারা অশিক্ষিত বাঙালি বলবো, আপনারা যারা বলেন না যে আধিপত্যবাদ, ইন্ডিয়ার আধিপত্যবাদটা কেমনে শুরু হয় দেখেন। টাটা গাড়ি সবাই চিনেন, টাটা গাড়ি টায়ার, টাটার জিনিসপত্র, টাটা গাড়ি সব পাওয়া যায় খুব অ্যাভেলেবেল, আবার ওই জিনিসপত্র অন্য গাড়িতে লাগান যায়। গাজী টায়ার জ্বালাইয়া দিলেন আপনারা, যেটা বাংলাদেশের টায়ার জগতের 80% দখলে ছিল গাজী টায়ার, বাংলাদেশি প্রতিষ্ঠান, সেগুলো জ্বালায় টালাই দিলেন, এখন আর নাই। সব আইতেছে থেকে ইন্ডিয়া থেকে, বাকি আর কোথাও থেকে আসে না, সব ইন্ডিয়া থেকে। তার মানে কি হয়েছে, ইন্ডিয়ার এই আধিপত্য দেওয়ার জন্য আপনারাই গাজী টায়ার জ্বালাইছেন জুলাই যোদ্ধারা, কারণ আপনাদের কাছে টাকাটা হয় ইন্ডিয়া কোনোভাবে আপনাদের ঢুকাইছে যে আমাদের ইন্ডাস্ট্রি জ্বালাইয়া দেন, বাংলাদেশের ইন্ডাস্ট্রিটাই জ্বালাই দেন। গার্মেন্টস ফ্যাক্টরি শত শত বন্ধ হয়ে গেছে, ইন্ডিয়ান কাপড়ের 6 লাভ, এইটা তো সেই একই তাল। তার মানে আমার দেশের যা অশিক্ষিত লোকজন, আপনারা বুঝেনি নাই যে আমার দেশের যেসব কোম্পানি আছে, বাইরের কোম্পানিগুলা আমার দেশের একজন সরকার যে কিনা এই দেশের কথা চিন্তা করছে, তাকে ফালাই দেওয়ার জন্যই টাকা দিছে ডিপ স্টেটের মাধ্যমে, বলা হয় এনজিওর মাধ্যমে, এনজিওর মাধ্যমে যা আসছে তার চেয়ে বেশি আসছে। এইভাবে ওই যে আমেরিকার তেল কোম্পানি ডোনাল্ড ট্রাম্পকে টাকা দিছে, সেম একই ঘটনা ঘটাইছে। এইটা আমরা আপনারা তখন বুঝি নেই, এবং এখনো বুঝেন কিনা জানি না, এখনো আপনারা আছেন, লাইগেই আছেন যে এইটা করো, ওইটা করো, হ্যান করো, ত্যান করো। আর এই ইন্ট্রিম থাকার জন্য সমস্ত ইনভেস্ট তাদের, তাহলে তারা এখন লাভ তো তুলে নিবে। সেম কাহিনীতে আমেরিকা কি করবে ভাই? আমেরিকার লাভ তুলতে হবে না? আমেরিকা মাথা কাটাইছে, আমেরিকার ডিপ স্টেট কিছু টাকা তো দিছে, একদম অল্প দুঃখ বেশি দুঃখ 29 মিলিয়ন বলছে ডোনাল্ড ট্রাম্প, 29 মিলিয়ন দিছে, ওকে ধরে নিলাম। এখন তাহলে আমেরিকা থেকে কিনতে হবে না আপনারা কিছু, বন্দর দিলেন, অমুক দিলেন, এগুলো তো লং টাইম, এটা তো ইনস্ট্যান্ট তুলতে হবে, সেই জন্য বিমান কিনতে হবে আপনারে, সেই জন্য যুদ্ধ জাহাজ কিনতে হবে। এখন যুদ্ধ জাহাজ আপনি চায়না থেকে কিনেন আর জার্মান থেকে কিনেন, আমেরিকার ভাগ আমেরিকাকে দিয়েই দিতে হবে, ওইটা ভাগ দিতে হবে। অস্ত্র আপনি যেখান থেকে কিনবেন কিনেন, আমেরিকা থেকে কিনতে হবে, আমেরিকার আপনার ভাগ দিতে হবে। আমেরিকা যে পয়সা ইনভেস্ট করছে সেটা আপনার থেকে অটো এমনি তুলে নিবে। ওই যে চুক্তি হয়েছে বিমানের, 10টা বিমান নাকি বোয়িং, চুক্তির যে মানি, চুক্তির পয়লা শর্তের যে টাকা, ওইটি হয়েছে 29 মিলিয়নের বেশি, ওরা নিয়েই গেছে আগেই। আমেরিকা তুলবে, কারণ আমেরিকা তুলবে, এরপরে এই যে আপনারা আগামী 5 বছর বা 10 বছর ধরে আরো খাইবো, সেটার জন্য আপনি দিতে হইব, সেটার জন্য আপনার দেশে স্টেবল গভর্নমেন্টের দরকার, সেটার জন্য সব দলগুলোর নিশ্চুপ, যাতে সব দলগুলা কোনো আওয়াজ না করে, সেই বিষয়ে কথা বলতে হবে। এখন নন ডিসক্লোজার এগ্রিমেন্ট আছে, কি কি চুক্তি হয়েছে, কি কি, এগুলো এখনো বের হয় নাই। এখন আমেরিকার একটা ভয় আছে, কালকে যদি ইলেকশন, যদি এইরকম অবস্থায় ইলেকশন যদি হয়ে যায়, এই সরকার যাওয়ার আগেই হয়তো এই দলিল পত্র সব বাইরে যাবো, কোন সচিব কখন ফাইল ছেড়ে দিব কেউ তো জানে না, নেটের যুগ, খাইয়া তো বসবেন আপনার, তখন তো মানুষ দেখা যাবো। তো সবকিছু মিলে ইন্ডিয়া, এই আমেরিকা আছে একটা প্রেসার, এই প্রেসার থেকে তারা বাইরে হওয়ার জন্য সব দল, তাদের দরকার সব দলের অংশগ্রহণ, মানে সব দল মানে কিনা। আজকে যদি শেখ হাসিনা কয় যে ঠিক আছে আপনারা যা যা বলছেন আমরা মাইনে নিলে, আমরা যে ডিস্টার্ব করবো না, যা চুক্তি হয়েছে এগুলো ওকে আছে, আর যেগুলো যেগুলো চান এগুলো আমরা 2-1টা দিব, 1-2টা দিব না, এই কথা যদি আজকে শেখ হাসিনা বলে, 24 ঘন্টার ভিতরে দেখবেন যে আবার ফেসবুকের চতুর্দিকে দেখবেন যে আওয়ামী লীগ সারা বাংলাদেশে মিছিল মিটিং করতেছে, জেলখানায় প্রতিদিন 1000 লোকের জামিন নিয়ে যাইতেছে, এটা দেখবেন, লিখে রাখেন আমার কাছে। রাশেদ হায়দার ভাই, এই যে ডোনাল্ড ট্রাম্পকে নিজের নোবেল শান্তি পুরস্কার উপহার দিলেন মাচাদো, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট
ওনাকে তুলে নিয়ে যাওয়ার পুরস্কার হিসেবে নিজ দেশের ইভেন শিরিনেবাদী ইরানে অবশ্য নোবেল ওনাকে গিফট করার কথা বলেন নাই, কিন্তু প্রচন্ড প্রশংসা করেছে ডোনাল্ড ট্রাম্পের। এই যে দেশে দেশে এই নোবেল শান্তি পুরস্কারের যে মহান মানুষগুলো, ওনারা আসলে কি মিশন নিয়ে থাকেন? তারা নোবেল শান্তি, জি আপনার কি বুঝার এখনো ইয়ে আছে? দেখেন, এক নোবেল শান্তি আমাদের আং সাং সুচি, ওনাকে নোবেল দেওয়া হয়েছিল যাতে মায়ানমারটাকে উনি দখল করে রাখতে পারে, ওনাকে বসানো হয়েছিল কোনো রকম, কিন্তু শেষ পর্যন্ত পারে নাই। মায়ানমারের কূটনীতিক চাল আর ইন্ডিয়া আর চায়না রাশিয়ার চালের কাছে ওখানে আং সাং সুচি এখন জেলে। কারণ মায়ানমারে যদি সূচি থাকতে পারতো তাহলে মায়ানমার পুরাটা আমেরিকা খাইতে পারতো। মিয়ানমার থেকে চায়নার প্রভাব কমানোর জন্য এখানে অং সান সুকিকে প্রয়োজন ছিল, যদি তাকে এস্টাবলিশ করা যায় তাহলে আমেরিকার আধিপত্য শুরু হবে। আমি তো কথাটা ওইটাই বললাম যে চায়না ইন্ডিয়া আর রাশিয়ার কূটনীতিক চাইলে চাণক্য নীতিতে ওরা হাইরা গেছে, যার কারণে মিয়ানমারে এখন কিছু করতে না পারে, বাজায় রাখছে গৃহযুদ্ধ। এরপরে আরেক ইয়েরে বসাইলো আমাদের দেশে, এরপরে মাচোদা ওই বেটার ভেনিজুয়েলায় 47%, সারা পৃথিবীর রিজার্ভের 47% তেল হচ্ছে যে রাশিয়া ইয়েতে আছে, ভেনিজুয়েলাতে আছে। ভেনিজুয়েলার প্রেসিডেন্টের নিয়ে গেল, ওনাকে আগে একটা ইয়ে দিয়ে দেওয়া হইলো কি নোবেল প্রাইজ, যাতে উনি যায় বসে। এখন এইখানে যে মাইর খাইলো, এইখানে ভাইস প্রেসিডেন্ট ক্ষমতা নিল, সেনাবাহিনী আমেরিকার পক্ষে গেল না। ইরানে চেষ্টা করছে, পারে নাই। পাকিস্তানে চেষ্টা করছে, ওই যে মাইয়া বলা একটা ওই ইয়ের গুলি খেয়ে মরছে, ক্লাস 6 না 7 পাস বেডি, হে বলে শান্তিতে, হে কি মারা যায়নি, কার শান্তি আনছে কে জানে। পরে তো এখানে সেনাবাহিনী ব্যস্ত হয়ে গেছে, সুতরাং ওইটার কথা কয়েও লাভ নাই। পৃথিবীর জায়গায় জায়গায় যত নোবেল প্রাইজ দিছে সবগুলো আমেরিকার স্বার্থে দিছে। এরা দিয়া রাখে যে কারে কখন কাজে লাগানো যায় দেখি, যেটাতে যেখান থেকে কাজে লাগানো যায়, যদি লাগানো যায়। ওই যে আমাদের দেশের লটারি কি মনে আছে যে 10 টাকায় 10 লক্ষ টাকা যদি লাগা যায় লটারিটা, ওই মতিন ভাইজান 15 লক্ষ টাকা পেয়ে 10 টাকায় ভাগ্য পরিবর্তন, জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া, ওই রকম আর কি। যে নোবেল দিয়া রাখো, যদি কখনো কামে লাগান যায় করে দিলাম কাম, অসুবিধা কি আছে? এটাই যে কাহিনী। জি রাশেদ হায়দার ভাই, আসবো আবার যদি সময় হয় আপনার কাছে আসবো, যদি সময় পাই। রফিক ভাইয়ের কাছ থেকে এটা একটু প্রশ্ন যেটা, সেটা হচ্ছে রফিক ভাই, বর্তমানে যেই তৎপরতা আমরা দেখছি আমাদের রাজনীতির ভিতর বাহির এবং আন্তর্জাতিক যে প্রেসার সরকারের উপরে, আপনার কি মনে হয় সরকারের উপরে অনেক বেশি প্রেসার আছে এই ইনক্লুসিভ নির্বাচন, আওয়ামী লীগ এসব প্রসঙ্গে? ধন্যবাদ মাসুদ ভাই। প্রেশার তো এটা অনেক আগে থেকে শুনতেছিলাম, তো এই 4-5 দিন যাবত আপনার এই প্রেশারটা এখন সামনে আসছে, যে বোঝা যাচ্ছে ভালো করে যে প্রেশার। এদিক দিয়ে আপনার ব্রিটেনের আপনার যে 4 জন আপনার রানিং আপনার এমপি, তারা ওই ব্রিটেনের আপনার সংসদে এটা নিয়ে ইয়া করছে, বিবৃতি দিচ্ছে এবং ওখানে বক্তৃতা দিচ্ছে। আমি নিজেও দেখলাম, এটা ভিডিও আসছে এটা, এবং ব্রিটেনের প্রধানমন্ত্রীকে বলছে যে এই ব্যাপারে আপনার কাজ করার জন্য। বিরাট একটা ব্রিটেন আপনার ব্রিটেনে যা বলে আমেরিকা কিন্তু তাই পালন করে, এটা তো আপনার জানতে হবে। ব্রিটেন এবং আমেরিকা দুইটা একদম মানে ভাই বা আপন ভাই, ওরা একজনের কথা আরেকজন শুনে, একজনের কথা আরেকজন তথ্য শেয়ার করে। এবং ব্রিটেন যখন গণতন্ত্র, এবং বাংলাদেশের বলছে যে এই যে বর্তমান যে ইলেকশনটা হচ্ছে, এখানে কোনো গণতান্ত্রিক ইলেকশন হচ্ছে না, এটা এইভাবে বলছে আর কি জিনিসটা। কারণ আপনার 50% উপরে মানুষকে বাদ দিয়ে আপনার ইলেকশন যেটা হচ্ছে, এটা গণতান্ত্রিক ইলেকশন বলা যাবে না। ব্রিটেন এই এমপিরা বলছে, এবং এটাকে প্রধানমন্ত্রী বলছে যে এই ব্যাপারে উদ্যোগ নেওয়ার জন্য। আচ্ছা, এখন আপনি দেখেন একের পরে একের আসতেছে যে আপনার 2 দিন ধরেই বলা হইতেছে যে আওয়ামী লীগ লোকদের সাথে আপনার আমেরিকার আপনার প্রশাসনের যোগাযোগ হচ্ছে। এখন আজকে এসে দেখা গেল যে আমাদের দেশের তারেক জিয়া সাহেব এবং জামাতের লিডার, তাদের সাথে আপনার আমেরিকার যে বড় বড় কর্মকর্তারা ওই প্রথম এসে দেখা করছে, প্রধান উপদেষ্টার সাথে দেখা করছে। আমাদের দেশে এখানে রাষ্ট্রদূত এর মানে 2 জন সাবেক
কূটনৈতিক এসে দেখা করছে, এটা ছবি আসছে দেখতে। এরপরে এসে দেখা গেল তাদের সাথে তাদের ওই আমেরিকাতে ডাইরেক্ট ভার্চুয়াল আপনার মিটিং হচ্ছে। এই যে জিনিসগুলি আছে চতুর্দিক দিয়ে কিন্তু একটা আপনার বিরাট একটা চাপের মধ্যে অলরেডি আছে। এখন কি ধরনের চাপ আসলে হচ্ছে এটা তো আর প্রকাশ হচ্ছে না, প্রকাশ বলেও না। প্রকাশ বৈঠক যে হচ্ছে, খুব গভীর যে বৈঠক হচ্ছে এবং বারবারই হচ্ছে, এটা তো স্পষ্ট হয়ে গেল এখানে। এখন তো আর এটার লুকা রাখার কিছু নাই কি ধরনের চাপ। তবে এখানে সবচেয়ে বড় যেটা আমেরিকার কথাটাই তো আসতেছে, আপনার বড় চাপটা যেটা হলো যে এই সরকারের সাথে যে ধরনের এগ্রিমেন্ট গুলি হয়েছে বা হবে বা আলোচনা কমপ্লিট হয়েছে, সেইগুলি নিয়ে পরবর্তী এই যে আপনার বিএনপি এবং জামাত তারা কি ধরনের মতবাদ দেয়। এখন এটা আবার চিন্তা করছে যে রাশিদ ভাই যেটা বলতেছে যে যদি আপনার এইভাবে ইলেকশন ওরা দিয়ে দিতে চায়, এরপরে আওয়ামী লীগ তো অনেক বড় দল, এবং যেহেতু আপনার সারা মিডিয়াতেই আপনার ছড়ায় গেছে যে আওয়ামী লীগের 50% 60% মানুষের আওয়ামী লীগের পক্ষে এখন জনসমর্থন আছে, এবং মানুষ যদি ইলেকশন যদি অংশগ্রহণ না করে আওয়ামী লীগের লোকরা, তাহলে নির্বাচনটা তো আপনার ওইরকম হবে না। পরবর্তী সময় ইলেকশনের পরে যদি আওয়ামী লীগ যদি আপনার স্বাভাবিক যখন সরকার আসে, তখন আওয়ামী লীগ যদি আপনার আন্দোলন শুরু করে, আওয়ামী লীগের আন্দোলন তো আপনার সারা বিশ্বে জানে কি ধরনের আন্দোলন, যদিও এখন আওয়ামী লীগের নেতারা এই দেশে নাই, কিন্তু পরবর্তী সময় ইলেকশনটা যখন স্বাভাবিক হয়ে চলে, যদি হয়ে যায় এভাবে হয়ে যায়, পরবর্তী সময়ে কি হবে। পরবর্তী সময় এই যে রাশেদ ভাই যে বললো যে চুক্তিগুলি আওয়ামী লীগের আমলে এই যে 16 বছরে যে চুক্তিগুলির ব্যাপারে যে আসতেছে কথাগুলি যে আসতেছে, যে আপনার এই ক্রয় সংক্রান্ত ব্যাপারগুলি যে আসতেছে, এগুলি যে আওয়ামী লীগ যে মানে নাই 16 বছর আওয়ামী লীগ টাকা রাখছে যে না আমরা এইভাবে যাবো না, আমরা দেশে ক্ষতি করতে দিব না, আমরা ক্ষতি করবো না, এটা আওয়ামী লীগের মতো করে চালা গেছে। এখন পরবর্তী সময় আওয়ামী লীগ আবার ক্ষমতা আসে, পরবর্তী সময় এখন তো ধরেন আওয়ামী লীগের একটা দুর্নাম দিয়ে বের করে দিয়েছে, কিভাবে যে তারা ইনক্লুসিভ নির্বাচনে এটা একটা দুর্নাম দিয়ে আওয়ামী লীগের বের করে দিয়েছে মনে করেন। পরবর্তী সময় এই ধরনের দুর্নাম তো আবার বের করতে পারবে না, তাহলে আরো 16 বছর 18 বছর লাগবে আওয়ামী লীগ যদি আবার ক্ষমতায় আসে, এরকম একটা ঘটনা করতে পারে। সেক্ষেত্রে ওরাও চাচ্ছে যে আমেরিকাও চাচ্ছে যে যদি এই দেশে যদি আপনার স্বাভাবিক সম্পর্কটা বজায় রাখা যায়, যদি থাকে স্থিতিশীল থাকে, তাহলে যেভাবে হোক তাদের সাথে বিজনেস করা যায় কিনা সেটাই হলো। তো এখন এরকম হয়েছে যে আগে যে আমাদের যেখানে তেল, কিন্তু তেল বিভিন্ন দেশে আপনারা দেখেন আমাদের সরকার বলছে যে ওই ইন্ডিয়া থেকে তেল আনছে, আপনি দেখছেন কিছুদিন আগে 1,80,000 মেট্রিক টন তেল আনছে। এই তেল আনছে, তেল আমাদের ভারত থেকে আসতো, আপনার ইয়ার থেকে আসতো, অন্যান্য সৌদি থেকে আসতো, বিভিন্ন কান্ট্রি থেকে আসতো। আবার এই যে আনতো গ্যাস আনতো, এলএনজি নিয়ে আসতো আপনার ইয়ার থেকে, যতটুকু আমি কুয়েত থেকে মানে কাতার থেকে নিয়ে আসতো। এখনো তো আমেরিকা বলছে যে না তোমরা আমাদের কাছ থেকে নিবা। এখন এই ধরনের আলোচনা যদি ফাইনাল হয়ে থাকে, তাহলে হয়তো পরবর্তী সময়ে যে বলবো যে এই গ্যাসগুলি যা আছে, এলএনজি যা আছে সব আমাদের কাছ থেকে নিবা। এলএনজি যেহেতু বাংলাদেশ একটা বিশাল বাজার, কিন্তু বর্তমানে বিশাল একটা বাজার এলএনজি, কারণ এলএনজি শুধু বাসা বাড়িতে ইউজ হয়। এলএনজি ইউজ হয় কোথায়? এলএনজি আপনার বিদ্যুৎ উৎপাদন ইউজ হচ্ছে, এলএনজি ইউজ হচ্ছে আপনার ইয়াতে, আপনার কারখানাগুলিতে। আমরা যদি ইন্ডাস্ট্রি, অনেক ইন্ডাস্ট্রি হয়ে গেছে, ইন্ডাস্ট্রিতে আপনার এলএনজি ইউজ হইতেছে। সেই ক্ষেত্রে আপনার আমেরিকা চাচ্ছে যে একটা ব্যালেন্স তৈরি করার জন্য, কি ধরনের ব্যালেন্স, কোন সময় কোন হবে সেটা একটা। তবে আমেরিকা যেটা চিন্তা করতেছে যে তাদের বিজনেসটা যাতে পরবর্তী সময়ে ঠিক থাকে বা ঠিক কিভাবে থাকবে, এইটা নিয়ে ওদের হলো মূল মাথা ব্যথা। না হয় কিন্তু এই কিনা আরেকটা জিনিস হলো কি, তাদের একটা জিনিস, আমেরিকার আরেকটা জিনিস হচ্ছে যে আওয়ামী লীগ ভারতের সাথে যে বলে না যে ওই আমাদের দেশের যে ইয়ারা বলছে হুজুর রাজারা বলতো যে ভারতের ইয়াকে গোলামি করে, ওই আরো হুজুর ছাড়াও আছে, হুজুরদের দুর্বল একা। আমি আমাদের আরোই আছে, যেন আমাদের বড় বড় লোকদের কথা বলি, যারা এখন উপদেষ্টা পরিষদে আছে, ক্রিকেট বোর্ডের আছে, ওরা ভারতের বলে বিরুদ্ধে বলে, এরা তো হুজুরতে বড় হুজুরেরা। ভারত থেকে তো ওইভাবে কিছু আনে নাই। বাংলাদেশের বিজনেসের বড় বিজনেস করছে চায়নার সাথে, মানে আমেরিকা চাচ্ছে যে চায়নার সাথে যাতে বিজনেসটা যাতে না হইতে পারে বেশি। ওই যে আপনার বর্তমানে যে আপনার রাষ্ট্র এখানে আইসে প্রথমেই বলছে যে চায়নার এখানে ইনভলভমেন্ট যাতে কম হয় সেটার ব্যাপারে তারা কাজ করবে। ভারত কি চাপাই দিতেছে যে আমার কাছ থেকে এইসব মাল নিতেই হবে তোমার? ভারত কোনো কিছু চাপাই না। এই যে আমাদের দেশের এটা আমাদের এখন ভারত থেকে আমদানি বাড়ছে আগের তুলনায়, মানে 23-24 বছর আর 24-25 অর্থ বছর এবারে যেটা বাড়ছে সেটা হলো 7.83 এইটা বাড়ছে। তো বাড়লো কেন? সেটা তো এখন কমার কথা, বাড়লো কেন? তো বাড়বেই তো, কারণ আপনি ভারতে চলতে পারবেন না। এখন আমেরিকা চাচ্ছে হলো বাংলাদেশের সাথে চায়নার যে একটা সম্পর্কটা, এটা যাতে বেশি না বাড়তে পারে।
ভারতের সাথে সম্পর্কটা। এখন আমাদের দেশের ওই যে ভারত বিরোধী করিয়া আপনার মূল গল্প ছিল আপনি করেন ভারত বিরোধী, আবার পারপাস সার্ভ করতেছেন আমেরিকার আর পাকিস্তানের পারপাস সার্ভ করতেছেন। মাসুদ ভাই, আর একটা জিনিস এখানে আসছে, আপনাকে আমি একটা যে- জিনিস দেখাই, একটা জিনিস একটু দেখাই। এই হচ্ছে যে একটা তেল, এটা তেল, সানফ্লাওয়ার, হ্যাঁ বাংলাদেশি। সানফ্লাওয়ার, এটা ভারতীয় সানফ্লাওয়ার। এটার দাম হচ্ছে যে আপনার 6 টাকা 50 পয়সা, 6.50 পাউন্ড আমরা কিনি, ইউরো, হ্যাঁ 5 লিটার, হ্যাঁ পাউন্ডে। এই তেলটা কন্টিনিউ বাজারে পাওয়া যায় না। এই তেলটা বড় বড় ব্রিটিশ সুপার মার্কেট গুলোতে আনে, ধরেন আয়না একদম জাম করে রাখবে, মানে একসাথে 3 বোতল কিনতে পারবেন আপনি, নয় 3 5 15। পাবলিক এই জিনিস আইসা পড়ার সাথে সাথে আর এই তেল 1 ঘন্টার ভিতর পাওয়া যায় না। তার কারণ কি জানেন? ব্রিটিশ তেলের দাম তো বেশি, 18 টাকা, এইটা পাই 6 টাকা। তার মানে ব্রিটিশের একটা 5 লিটার কিনাচ্ছে, আমি এইটা পাবো 3 টাকা। ব্রিটিশরাও কিনে এইটা, আমরাও কিনি এইটা। তেল কোথাকার? ভারতীয়। আপনি যে কোনো সময় গুগল মাইরেন সেইন্সবেরি বা ব্রিটিশ যে কোনো, দেখবেন লাইলা বাসমতি ইন্ডিয়া, তারপরে কি টিউলিপ বাসমতি, হাজার হাজার রকম বাসমতি 10 টাকা 11 টাকায় বিক্রি করে, সেল দেয়, ইন্ডিয়ান কোম্পানি সেল দেয় এগুলারে। এরপরে আবার এক সময় যায় সেল শেষ, আবার এটা উঠেছে 20 কেজির দাম 25 টাকা 30 টাকা পর্যন্ত। ভারত টেকনিক জানে, ওরা কাউরে এসে চাপ দিব না, ওরা এমন ভাবে জিনিস ছেড়ে দিব যে তুই কিনতেই বাধ্য, কিনা কিনা কই যাবি। এখন আমি চিন্তা করেন, আমি তো মাসে বৈশা থাকি যে আমি একসাথে 6টা তেল আই না, 2 মাসের ভেতরে আবার আমি চোখ রাখি যে কবে এই তেলটা মার্কেটে দিবে। সবাই সে মার্কেটে ঘোষণা দেওয়ার সাথে সাথে যায় এবং খালি এলাকা, খালি কয়েক ঘন্টার ভিতরে খালি, কয়েক হাজার মেট্রিক টন। এখন এটা কি ইন্ডিয়ান আগ্রাসন? ইউরোপে আচ্ছা, এটা কি ইন্ডিয়ান আগ্রাসন? বাংলাদেশের আরে অশিক্ষিতদের জন্য এটা আগ্রহ। আরে মাসুদ ভাই, এই রাশেদ ভাই শুনেন, জি, আপনি যে বলতেছেন, এই যে গতকালকে না পরশুদিন দেখলাম বাংলাদেশে একটি এনসিপির ছেলেরা ট্রাক রেডি করছে, যে হান আর বুটে হার পক্ষে ভোট দেওয়ার জন্য একটা ট্রাক রেডি করছে, বুঝছেন? ওই ট্রাক সাজাইছে সুন্দর করে। এখন এই ট্রাকটা আমি দেখলাম টার্গেট করে, আমি তো বলি না, দেখলাম JAC, এটা কি ইন্ডিয়ান কোম্পানি, যে ট্রাক দিয়ে ইন্ডিয়ার বিরুদ্ধে আপনার করে স্লোগান দেয়, প্রতারণা চালায়, এই ট্রাকও ইন্ডিয়ান। এখন আপনি কি বলবেন? ওতে বাংলাদেশের মানুষকে আমাদের ধরায় দেওয়ার দায়িত্ব হলো, আমরা ধরায় দিতে হবে যে ওরা ভারতীয় মোটর সাইকেলে এরা চড়ে ভারত বিরুদ্ধে মিছিল করে। এগুলি মানুষকে আমাদের ধরায় দেওয়া হলো কাজ, যাতে গত সরকারেও ধরায় দিতে পারে। ভারতীয় গাড়িতেও চড়ে আর বলে ভারতীয় পণ্য বর্জন করো। জি রফিক ভাই, পরশুদিন হার যে ট্রাক বের করলো, হার পক্ষে প্রচারণার জন্য এনসিপির ছেলেরা, তারা প্রতিনিধি পাঠাতে সারা বাংলাদেশে বিভিন্ন 275 জন কত প্রতিনিধি নিয়োগ করছে, ওরা করবে, অ্যাম্বাসেডর হিসেবে কাজ করবে। ওই ট্রাক হলো JAC, এটা হলো আপনি ইন্ডিয়ান ট্রাক। আপনি দেখেন ওরা কতটুক মানে এরা হলো মুনাফেক, এদেরকে বলতে পারেন না কি দ্বিচারিতা, এদের জনগণকে আমাদের শুনে এরা মানুষকে এখন গতকালকে দেখছেন না আন্দোলনগুলো হয়েছে, প্রত্যেকটা আন্দোলনকারী মানুষ ঢাকায় আশেপাশে হাসপাতালে গেছিল, ওরা কি ক্ষুব্ধ হয়েছে। আপনি তো দেখছেন না, ভিডিও গুলি দেখছেন, আমি গতকালকে দেখলাম, আজকেও দেখলাম, কতটুকু ক্ষুব্ধ হয়েছে। এবং এক মহিলা অভিশাপ দিতেছে এবং বলতেছে যে তোর মা বাপ খারাপ, ওই জন্য তোরাও খারাপ হয়েছ। এবং অথচ যে ছেলেগুলি ছাত্র, আসলে তো ছাত্র না, এগুলি আপনার চেহারায় দেখলে তো বোঝা যায় ওরা ছাত্র নামদারি কি, ওরা তো ছাত্র না, ওরা ওই সংগঠন, গুপ্ত সংগঠনের লোক, লুঙ্গির নিচের লোক যারা, হেরা। এটা তো আপনার প্রমাণ হয়ে গেছে, আর বেশি দিন নাই তো, ওরা আর মনে কর যে করতে পারবে না। মানুষকে আর কত কত ধোঁকা দিবে বলেন? এই যে আপনার বলছেন না, আপনি তো উঠাইছেন, ওই যে ইসলামী আন্দোলন কেন চলে গেল গা, চরমুনায় চলে গেল কেন? চরমুনায় জানে যে আমরা পাশ করতে পারবো না, এরপরও ওরা ওদের সাথে যুক্ত হয় নাই কেন? তারা আলোচনা করছিল ইসলামিক শাসনের ব্যাপার নিয়ে, আলোচনা করছিল ইসলামী শাসন কোনটা, ইসলামী শাসন কথা বলছে যে আমরা এই আগে জামাতের সাথে জোট করছে, আমরা ইসলামী শাসন কায়েম করবো, ইসলামী আইন কানুন চালু করবো।
আচ্ছা, এখন যেহেতু জামাত সাক্ষাৎকার দিয়ে বলতেছেন না আমরা ইসলামিক আন্দোলন করবো না, আমরা এই আগের যে শাসন আছে ওই শাসনই আমরা করবো, এই ইসলামী দলের সাথে ইসলামী আন্দোলনের সাথে তাদের গট কি লাগবে প্রকাশ করছে, দুই পক্ষই কিন্তু প্রকাশ করছে জিনিসটা। তার মানে কি জামাতে ইসলাম যে বলতেছে যে ইসলামিক সংগঠন তো ভুয়া মিথ্যা কথা বলে, এই যে বিএনপি বলে না, বিএনপির বড় বড় লিডার বলে বলতেছে আল্লাহর আইন চাই, সত্যের শাসন চাই, ভুয়া বলতেছে নাকি? হ্যাঁ, ওরা তো সঠিক বলে। আরেকটা বলছে ইসলামী ইসলামী আন্দোলনের যে আপনার আজকে যে স্পিকার উনি বললো যে দেখেন ওরা কি করছে, আনছে ইয়ারে ওই তাদের সাথে এক মেয়ে জামাত ইসলামের সংবাদ সম্মেলনে বা ওই যে 10 দলের যে সংবাদ সম্মেলন ভাষণ বন্টনে ওইখানে এক মেয়ে আনছে, মেয়ে প্রতিনিধি অনেকেই তখন আমি প্রশ্ন করছিল, দেখলাম কমেন্ট করলো, পর আজকে প্রকাশ হলো যে ওইগুলো আপনার খ্রিস্টান ধর্মের এক লোক। খ্রিস্টান ধর্মের মেয়ে কিভাবে হইলো, ওই হলো খ্রিস্টান ধর্মের হলো সেক্রেটারি সে। আচ্ছা, তখন ওইখানে তারা গেছিল ওই জামাতের লোকরা, যাওয়ার পরে বললো যে আপনারা তো ওই ইসলামী আইন শাসন করবেন, সুতরাং আপনারা তো আমরা সাথে যেতে পারি না। বড় বলো না আমরা ইসলামী আইন শাসন বর্তমান বিদ্যমান আইন যারা আছে সেটাই আমরা করবো। এখন ইসলামী আন্দোলনের কথা হলো যে আমরা ভোট না পাই, আমরা কম পাই, আমাদের নীতি এবং আদর্শ এক থাকবে, মানুষ আমাদেরকে না দেবো, কিন্তু আমরা ইসলামী আইনের কথাই বলে যাব, আমরা মানুষকে ধোঁকা দিব না, আমরা সঠিক কথা বলে যাব, যে তারা তো এক এক সময় এক কথা বলে, এই জন্য আমরা তাদের সাথে আমরা দায়ী নেই। ক্লিয়ার কথা, ওনাদের বক্তব্য, এটা আমাদের বক্তব্য না। এই ইসলামী আন্দোলনের যে আজকে স্পিকার ছিল উনি নিজে এই বক্তব্য দিচ্ছে। যে কারণে আরেকটা বলছে যে ওনারা দেখা গেল জামাতেরা প্রার্থী দিচ্ছে না, ইয়ারা হিন্দুদেরকে প্রার্থী দিচ্ছে, হিন্দু লোক কিভাবে ইসলাম কায়েম করবে, এগুলো তাদের প্রশ্ন। এই জন্যই ওরা এখান থেকে বেরিয়ে আসে। অনেক কনফিউশন আছে জামাতে ইসলাম বা ইসলামী রাজনীতি নিয়ে অনেক বিতর্ক আছে। এটা 2-10 দিন 1 বছর যদি আপনি বলতে থাকেন শেষ করতে পারবেন না, এক সাগর বিতর্ক। জি, আমি রাশেদ সাহেবের কাছে আসবো, তার আগে একটা কমেন্টের ভাই খুব বারবার কমেন্ট করতেছে, রিকোয়েস্ট করতেছে কিছু বলেন। তো ওনাকে ভাইকে বলবো যে ভাই দেখুন, আমরা আলোচনা করছি দেশের মঙ্গলের জন্য, ভালো কিছুর জন্য। আওয়ামী লীগ কি করবে, বিএনপি কি করবে, জামাত কি করবে বা কোন দল কি করবে সেই সিদ্ধান্ত নিয়ে আমরা আলোচনা করি না। আমরা মূলত আলোচনা করি কে কি করছে, কার কি করার সম্ভাবনা আছে, এইসব বিষয়গুলো নিয়ে। আর বিশেষ করে আওয়ামী লীগের কথা বলছেন, অনেক বড় একটা সংগঠন, সাময়িকভাবে হয়তো তাদের কার্যক্রম স্থগিত করা হয়েছে, নিষিদ্ধ করা হয়েছে, যার কারণে তারা মাঠে নামাটা সম্পূর্ণ বেআইনি। প্রথমত তাদের নিষেধাজ্ঞা প্রত্যাহার না হওয়া পর্যন্ত তাদের মাঠে নামাটা অনেক কঠিন, অনেক কঠিন। সেই সাথে অনেক গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ তাদের দেশের বাইরে আছেন, সেটা একটা ফ্যাক্টর। সেটা বড় ফ্যাক্টর না, বড় ফ্যাক্টর হচ্ছে তাদের কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা আছে। এই নিষেধাজ্ঞা থাকা অবস্থায় কেউ রাস্তায় নামবে বা লিফলেট বিতরণ করবে বা যে ধরনের কর্মকাণ্ডই করুক না কেন, সেটি বাংলাদেশের বর্তমান আইনে, সরকার যে আইন করেছে সেখানে সম্পূর্ণরূপে বেআইনি এবং তারা বিপদে পড়ে যাবে। সে কারণে আওয়ামী লীগ এখন সেই ধরনের কোনো পদক্ষেপ নিচ্ছে না। আর যদি কখনো নেয় তাহলে সেটা খুব ভয়ঙ্কর এবং ভয়াবহ ভাবে নিবে। তো তার জন্য অবশ্যই তারা সময় নিবে, ভাববে, নিজেদের মধ্যে আলোচনা করবে, সংগত হবে, তারপর তারা হয়তো বড় ধরনের কোনো সিদ্ধান্ত তারা নিতে পারে। এটাই হচ্ছে আমার মনে হচ্ছে, যেটা বা যেটা হওয়ার কথা, এটাই বাস্তব, এটাই হয়তো তারা ভাবছে এভাবে। জি, আমি রাশেদ হায়দার ভাইয়ের কাছ থেকে একটু আসবো যে রাশেদ হায়দার ভাই এই মুহূর্তে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এরা প্রায় একই ভাষায় কথা বলছে। তাদের দাবি বাংলাদেশের নির্বাচন হতে হবে ইনক্লুসিভ। এই যে সরকারের উপর যে চাপ, আপনারাও বারবার বলছেন, আমরাও বিভিন্নভাবে অবলোকন করছি যে সরকারের উপরে অনেক চাপ আছে। এই চাপ উপেক্ষা করে সরকার কি নির্বাচনের ঝুঁকি নিবে বা এই ধরনের কি নির্বাচন পেছানোর ন্যূনতম কোনো সম্ভাবনা কি আপনি দেখেন? সংক্ষেপে যদি একটু আলোচনা করেন, খুব সংক্ষেপে। মাসুদ, নির্বাচন হবে বলে আমার মনে হয় না, আমার মনে হয় না নির্বাচন হবে বলে। আর এখন শুধু চাপ না, আপনি আগামী 2-1 দিনের ভিতরে আরো কিছু চাপ লক্ষ্য করবেন। সেটা কি জানেন? যেমন ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে এক উকিল অলরেডি গতকালকে বলেই দিয়েছে
যে শেখ হাসিনার বিরুদ্ধে যে হত্যা মামলায় ফাঁসি দেওয়া হয়েছে, এই মামলা ভুয়া মামলা, এবং সে বলছে যে সে এককভাবে যদি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে যায় এই মামলা নিয়ে দাঁড়ায়, সে বলছে এই মামলা নিবেই না, কোর্টই ফেলে দিবে, যে ভুয়া মামলার কি জাজমেন্ট আবার আমরা দিব। এই যখন পরিস্থিতি সারা বাংলাদেশে, এবং যে পরিস্থিতি, সরকার তো কোনো কিছুই কন্ট্রোল করতে পারতেছে না। তারা ভাবছে যে একটা ইলেকশন দিয়ে ইলেকশনের আমেজ, আচ্ছা আপনি তো দেশে আছেন, আপনি কি আসলে কোনো আমেজ দেখতেছেন? আমাদের দেশে তো ওয়ার্ড না। কমিশনারের ইলেকশনও ভালো আমেজ না দেখা না, যায় না। কোনোদিন নাই, কোনোদিন নাই। আমার মনে আছে আমি খুব ছোট থাকতে তখন আমরা ওই যে ইউনিয়ন পরিষদের ইলেকশনে গেছিলাম, আরে ভাই সারা রাতের, ওখানে তো গ্রামে গঞ্জে তো তখন তো ইলেকট্রিসিটি ছিল না, এটা আপনার 88 কথা বলতেছি, গ্রামে গঞ্জে ইলেকট্রিসিটি ছিল না, হয়তো হারিকেন বাতি দিয়া ইয়ে করতো। আরে বাবা সন্ধ্যা 7টার সময় বিশাল মিছিল, মিছিলের পরে যায় যখন চেয়ারম্যান পদপ্রার্থীর বাড়িতে গেলাম, মোলা চিনেন, মোলা গুড় আর মুড়ি দিয়া বানায়, এই মোলা রং চা খাওয়াইলো, কি একটা আমেজ, মানুষ গান গাইতেছে, নিজেরা বানায়। আপনি কোনো আমেজ দেখতেছেন ইলেকশনের? কেউ কি ইলেকশন নিয়ে কোনো কথা কইতেছে? বা কিছুই দেখবেন না, এবং কিছু পাবেনও না।